গেল এবং আমার হাইকোর্ট বলল যে তোমার চোখ যদি দেখাতেই হয় তা তুমি কলকাতায় দেখাও। ভারতবর্ষের বিশাল হাসপাতাল এইমস আছে, কলকাতায় পিজি আছে, নীলরতন আছে, আরজিকর আছে, এনি স্পেশালিস্ট আই স্পেশালিস্ট দেখো, প্রয়োজন হলে সরকার ব্যবস্থা করবে। কিন্তু ওনার জেদ, আমি ওই আমটি পেরে খাবো, বায়না বাচ্চাদের মতো, আমাকে ওই আমটাই পেরে দিতে হবে, আমাকে ওই পুতুলটাই কিনে দিতে হবে, নাছোর বান্দা। কিন্তু এর মধ্যে झोली का पीछे क्या है, झोली का पीछे अभिषेक का झोली का पीछे क्या है, विदेश यात्रा के लिए क्या ओबिशन दिया है, विदेश यात्रा में 37 लगेज क्या लगता है, वो 37 लगेज में क्या है, ये বাংলার ভারতবর্ষের মানুষের প্রশ্ন। এখন যেহেতু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট ওকে 3 সপ্তাহের জন্য বিদেশে চোখ দেখানোর জন্য যেতে বলেছে, তাই মহামান্য সুপ্রিম কোর্টের রায় ভারতবর্ষের আমরা সকলে মেনে নিতে বাধ্য। কিন্তু যে মানুষটা, যে কোনো মানুষ যদি চোখ দেখাতে যায় বা কোনো ট্রিটমেন্টে যায়, আমাদের বাংলা থেকে বহু লোক বিভিন্ন প্রদেশে ভেলোর ফেলোর জায়গায়, কিন্তু তাদেরকে দেখেছেন কোন লোককে 37টা লাগেজ নিয়ে ভেলোরে চিকিৎসা করতে যেতে? হাই কই মাইকেলাল। কিন্তু আমাদের আলালের ঘরের দোলাল, আমাদের গরু চোরের মাথা, আমাদের বালি চোরের মাথা, আমাদের অভিষেকের কাকু যে বলেছিল আমার বাসকে কেউ ছুতে পারবে না, সেই কাকুর চার্জশিটে ওনার নাম চলে এসেছে। উনি নির্বাচন কমিশন কাছে লিখেছেন আমি ঘর ভাড়া দিয়ে খাই। তাহলে যে লোকটা ঘর ভাড়া দিয়ে খায় তার এত টাকা, তার চোখে চিকিৎসা বিদেশে করতে হবে, তার চিকিৎসা দুবাইয়ে করতে হবে, কিন্তু তথাপি আমার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তাই উনি বিদেশে যেতে পেরেছেন। কিন্তু এর মধ্যে কথা আছে, প্রশ্ন আছে। হ্যাঁ, এর জন্য সময় লাগবে, কিন্তু এখন যেহেতু চলে গেছে, এখন আমাদের ইন্তেজার করতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে, 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে, তারপরে মহামান্য আদালতের কাছে দরবার করতে হবে, ভারত সরকারকে দরবার করতে হবে, আমার রাজ্যের সরকারকে দরবার করতে হবে, এবং যে সমস্ত ও রক্ষা কবচ উঠ গিয়া, সেই সমস্ত রক্ষা কবচে গরু চোরের মাথা, বালি চোরের মাথা, ইট চোরের মাথা, চাকরি চোরের মাথা, একে ধরার জন্য যা যা আইনি প্রক্রিয়া আছে, তখন डबल इंजन सरकार, केंद्र सरकार ऐसा पीछे लगेगा, ऐसा पीछे लगेगा, उसको नानी याद आ जाएगा। এর মধ্যে আমাদের প্রশ্ন, যারা অভিষেক দাদা, যারা অভিষেক বাবুর ফ্যান ফলোয়ার ছিল, ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচিত প্রতিনিধি, ডায়মন্ড হারবার লোকসভার যারা ভোট দিয়েছিল, তাদের কপালে কি পড়লো? হাই অভিষেক, হাই অভিষেক, হাই অভিষেক বলে কপাল চাপড়াতে হবে, কারণ এমপি ভাগ গিয়া। দেবে কন্ডম পড়াতে গেছিল, মানস ভূঁইয়া স্পিকারটা ধরে বলেছিল লাগাও সাইনি, সেই লাগাও সাইনি যে যাদবপুর লোকসভাতে দাঁড়িয়ে মুসলমান পাড়াতে গিয়ে ভাঙড়ের বুকে মুসলমান গদগদ মুসলমানদেরকে দেখে কি হবে নাকি, হ্যাঁ হ্যাঁ দিদি গান গাইবে, দে দে মাঝি পাল তুলে দে, হেলা করিস নে যাবো মদিনায়, সেই সায়নী ঘোষ যে নাকি বলেছিল আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবে মমতা বুবু। সায়নী ঘোষ, মমতা বুবু তো এবারই
এপাং ওপাং ধাপাং হয়ে গেছে। মমতা ব্যানার্জি এবারে এমএলএ হতে পারেনি। মমতা ব্যানার্জি তার বুথে, নিজস্ব কালীঘাটের বুথে হেরেছে, 15টা ভোট পেয়েছে। স্বপ্ন, দড়ি ধরে মারো টান। মমতা বুবু সরকার হলো খান খান, দড়ি ধরে মারো টান। সায়নী ঘোষের স্বপ্ন ওয়াদা হলো খান খান। তাই আজকে সায়নী ঘোষ সে এখন পাল তুলতে 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 নরেন্দ্র মোদীর কাছে গিয়ে, একটু জায়গা দাও গো মোর বাবা মোদিজি, একটু জায়গা দাও বলে এখন পর্যায়ে নেতারা যেভাবে দম্ভ দেখাতেন, তৃণমূলের নেতারা যেভাবে দম্ভ দেখাতেন, দেখে নিব ওরা, ওটা করে নিব, ওটা দেখতে হবে, এই যে গলার টোন, এই টোনে কিন্তু ভাই আপনার অনেক এমএলএ, আপনার অনেক নেতারা কিন্তু অভ্যস্ত হয়ে উঠছে। এবং একই সাথে আপনার নেতারা কিন্তু বহু ক্ষেত্রে দুর্নীতিগ্রস্তদের সাথে ওঠা বসা করছে। এটা মানে দল হিসাবে সেই কারণেই আপনি ফেল করেছেন। এবং একই সাথে আপনার ফেলের জন্য আপনি একা দায়ী নয় শ্রমিক, আপনার ফেলের জন্য আমি অবশ্যই বলবো নরেন্দ্র মোদী অমিত শাহর যে পলিসি তৈরি করেছে সেটা আপনার দলের কর্মীরা যেমন পছন্দ করছে না, ঠিক তেমনিভাবে সাধারণ মানুষ পছন্দ করছে না। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে সায়নী ঘোষদের নেওয়ার কি ছিল, কেন সায়নী ঘোষদের মতন যাদের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকরা লড়াই করলো, সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ সায়নী থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সবার বিরুদ্ধে আছে, পাপি হালদার, তাদেরকেই আবার দলে নিতে হলো নরেন্দ্র মোদী অমিত শাহ জাতীয় স্বার্থের নাম করে, অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের নাম করে। এটা সাধারণভাবে মানুষ নিতে পারেনি, বিজেপি কর্মী সমর্থকরাও নিতে পারেনি। এক একটা ছবি আমি স্যারকে এই জন্যই বলছি, স্যার দিল্লিতে কালকে রচনা ব্যানার্জি, দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন রেখা গুপ্তা, তার সঙ্গে রয়েছেন শতাব্দী রায়, এরা সব এক লাইনে বসে রয়েছে। আমি তোমায় বলছি, ওই কারণেই বলছি কাকুলি ঘোষ দস্তিদার। একইভাবে আমি বলবো যে দলীয় সিদ্ধান্ত নিশ্চয়ই একটা ছিল, যে যেভাবে ঋতব্রত শিবিরের সাথে ওঠা বসা, যেভাবে ঋতব্রত শিবিরকেও ভাঙা হলো, বা ভালো তৃণমূল খারাপ তৃণমূলের তত্ত্বটা আসলো, যে বিজেপি বলেছিল যে দুর্নীতির সাথে কোনো রকম রফা করা হবে না, সেই শ্রমিক ভট্টাচার্যকে পতাকা দিতে হলো প্রকাশ চিক বড়াইকে পতাকা দিতে হলো। ফলে যাদের বিরুদ্ধে শ্রমিকই অভিযোগ করেছিল, বা সুকান্ত মজুমদাররা অভিযোগ করেছিলেন যে এরা দুর্নীতিগ্রস্ত, মনস্টিকাররা অভিযোগ করেছিলেন, তাদেরকেই যখন পতাকা দিয়ে আবার বিজেপির দলের রাজ্যসভার সদস্য করতে হয়, তখন বুঝতে হবে যে কিছু একটা প্রবলেম দলের মধ্যে আছে। এবং যেমন দলের কর্মী সমর্থকদের কাছে আপনি যান শ্রমিক, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে যান, গিয়ে বলুন যে দলের এই কর্মসূচি বা যেভাবে দল চলছে সেটাতে তারা খুশি কিনা। একেবারেই খুশি নয়, একেবারে পরিষ্কার গোষ্ঠীগত দ্বন্দ্ব পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একটা শ্রেণীর লোক খাওয়ার জন্য একদম লালায়িত অবস্থায় আছে, তৃণমূলের সাথে সখ্যতা তারা লোকাল লেভেলেও বাড়াচ্ছে, মানে সব মিলে। এবং দলের কোনো শৃঙ্খলা বলে কেউ নেই, প্রত্যেকেই নেতা নিজেকে ভাবছে, আর প্রত্যেকের মানে ভাষা অন্ততপক্ষে